জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র ব্রুনাইয়ে সফর করছেন। এখন দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই ব্রুনাই রাষ্ট্রটা এতটাই ছোট একটা দেশ যে অনেকেই মনে করছেন এই দেশে ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং নিজে না গিয়ে অন্য কোনো মন্ত্রীকে পাঠালেই তো চলতো, কারণ ব্রুনাই ভারতের কূটনৈতিক ক্যালেন্ডারে অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের মতো অতটা পরিচিত কোনো দেশ নয়। তাছাড়া এ মাসের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। আগামী মাসে আবার তিনি দ্বিতীয়বারের জন্য রাশিয়া সফর করবেন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য। সেই তুলনায় ব্রুনাই সফরটা অনেকের কাছেই কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তাহলে লাখ টাকার প্রশ্ন হলো যে কেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ব্রুনাই সফরে গেলেন? কেনই বা তিনি পুরো 2 দিন এই দেশে অবস্থান করলেন? কেনই বা তিনি এই দেশটাকে আন্তর্জাতিক কূটনীতিতে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছেন? আজকের এই ভিডিওটাতে এই সব কটা প্রশ্নেরই কিন্তু আমরা আলোচনা করব। চলুন শুরু থেকে শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমরা জানবো যে এই ব্রুনাই দেশটা কোথায় অবস্থিত। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ছোট্ট দেশ। এই দেশটা বর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এটি মালয়েশিয়া দ্বারা সম্পূর্ণভাবে বেষ্টিত এবং দক্ষিণ চীন সাগরে অবস্থিত। কিন্তু এই ব্রুনাই দেশটা অত্যন্ত ধনী একটা দেশ। কেন ধনী? কারণ এই দেশে এবং দক্ষিণ চীন সাগরে এই দেশের সমুদ্র সীমার মধ্যে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ বা ভান্ডার রয়েছে। এই পয়েন্টটা আরও একবার মনে রাখুন। এই দেশে এবং দক্ষিণ চীন সাগরে এই দেশের সমুদ্র সীমার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। এখানে বলে রাখা দরকার, এই ব্রুনাই দেশটির সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক কিন্তু নতুন নয়। এবছর ভারত এবং ব্রুনাই একসাথে 40 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে। তবে 4 দশক পেরোলেও আজ পর্যন্ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্রুনাই সফর করেননি। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এখন ব্রুনাই সফরে গেছেন এবং ব্রুনাই সফরে রয়েছেন। আজ তিনি যখন ব্রুনাইয়ে পৌঁছন তখন তাকে পূর্ণ রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয় এবং ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স তাকে স্বাগত জানাতে আসেন। ক্রাউন প্রিন্স মানে দেশটির যুবরাজ। এখানে বলে রাখা দরকার যে এই ব্রুনাই দেশটা একটা রাজতান্ত্রিক দেশ, অতএব এখানে রাজা রয়েছেন, রানী রয়েছেন এবং অবশ্যই যুবরাজ বা ক্রাউন প্রিন্সও রয়েছেন। এই ব্রুনাই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ছোট্ট দেশ। আগেই বলেছি, দেশটার আয়তন মাত্র 5765 বর্গ কিলোমিটারের মতো এবং দেশটিতে 5 লাখেরও কম মানুষ বাস করে। এখানে বলে রাখা দরকার যে এই দেশটার অধিকাংশ নাগরিকই কিন্তু মুসলিম ধর্মাবলম্বী। ভৌগোলিকভাবে এই ব্রুনাই দেশটি বর্নিও দ্বীপে অবস্থিত এবং দেশটি 2টি অংশে বিভক্ত, যেগুলি মালয়েশিয়া দ্বারা পৃথক। ব্রুনাই দেশটার 2টো অংশের মধ্যে মালয়েশিয়ার একটা অংশ রয়েছে। তবে অতীতে কিন্তু এই দেশটা আজকের মতো এত ছোট ছিল না। 1500 এবং 1600 শতাব্দীতে ব্রুনাইয়ে একটা শক্তিশালী সুলতানি রাজবংশ রাজত্ব করত এবং গোটা বর্নিও দ্বীপের বৃহৎ অংশ এবং ফিলিপাইন্সের কিছু অংশ নিয়ে কিন্তু তখন এই ব্রুনাই সাম্রাজ্য বা ব্রুনাই দেশটা গঠিত ছিল। পরে সময়ের সাথে সাথে এই সাম্রাজ্য ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়ে এবং 1900 শতাব্দীর মাঝামাঝি আভ্যন্তরীণ সংঘাত এবং ক্রমাগত জলদস্যুদের আক্রমণের ফলে দেশটা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। আর এর ফলেই 1888 সালে এটি একটি ব্রিটিশ প্রোটেক্টরিয়েটে পরিণত হয়। ব্রিটিশ প্রোটেক্টরিয়েটের মানে ব্রিটিশদের অধীনস্থ একটা রাজ্য। এর অর্থ হলো ব্রিটিশ প্রোটেক্টরিয়েট হিসাবে ব্রুনাইয়ের সুলতান তখনও দায়িত্বে ছিলেন, তবে পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা বিষয়ে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সবটাই লন্ডন থেকে নিয়ন্ত্রিত হতো। ব্রিটিশদের অধীনে গিয়ে ব্রুনাই ক্রমাগত তার জমি হারাতে থাকে এবং ছোট হতে থাকে। প্রায় 100 বছর ব্রিটিশরা এই দেশটাকে নিয়ন্ত্রণ করে। অবশেষে 1984 সালে ব্রিটিশরা এই দেশ থেকে সম্পূর্ণভাবে উৎখাত হয়ে যায়। আর তখন থেকেই ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইকে শাসন করে আসছেন। তিনি কিন্তু বিশ্বের অন্যতম প্রাচীন এবং দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা বা সম্রাটদের মধ্যে একজন। তিনিই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রুনাই সফরে আমন্ত্রণ জানিয়েছেন। অর্থাৎ সুলতান হাসান আল বলকিয়ার আতিথেয়তা গ্রহণ করবার জন্যই কিন্তু নরেন্দ্র মোদী আজকে সুলতানের সরকারি বাসভবনে বিশ্বের অন্যতম বৃহৎ ব্রুনাই রাজপ্রাসাদে অবস্থান করছেন। এখানে বলে রাখি যে এই প্রাসাদটা পৃথিবীর অন্যতম বৃহৎ এবং বিলাসবহুল একটা প্রাসাদ। এই প্রাসাদে 1700টিরও বেশি কক্ষ রয়েছে, 100টার বেশি গাড়ি রাখার মতো পার্কিং স্পেস রয়েছে, 5টা সুইমিং পুল রয়েছে,
1500 লোক একসঙ্গে নামাজ পড়তে পারবে এত বড় মসজিদ রয়েছে। প্রাসাদের ভেতরে 44টা সিঁড়ি রয়েছে, যা 38 ধরনের মূল্যবান মার্বেল পাথর দিয়ে তৈরি। এমন বিলাসবহুলতা থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ব্রুনাই একটা ছোট দেশ হলেও অত্যন্ত ধনী একটা দেশ। সত্যি কথা বলতে কি, ব্রুনাই আসলেই বিশ্বের অন্যতম ধনী একটা দেশ। এদেশের নাগরিকদের গড় বার্ষিক আয় শুনলে আপনি চমকে উঠবেন। প্রায় 77,000 মার্কিন ডলার গড় বার্ষিক আয় এদেশের নাগরিকদের। শুধু তাই নয়, এদেশের নাগরিকদের কোনো রকমের আয়কর দিতে হয় না। তাছাড়াও ব্রুনাই দেশটার নাগরিকরা খাদ্য, জল, স্বাস্থ্যসেবা এবং আবাসনের জন্য কিন্তু খুব কম খরচ করেন, কারণ এর সব কিছুই কিন্তু রাষ্ট্র বহন করে। নাগরিকদের শিক্ষা খরচেরও কোনো প্রয়োজন নেই, রাষ্ট্র বিনামূল্যে নাগরিকদের শিক্ষা খরচ বহন করেন। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কি কারণে এই ব্রুনাই দেশটা এত ধনী হলো। এর উত্তর হলো তেল এবং গ্যাসের মজুদ ভাণ্ডার। এদেশের মাটির নিচে এবং দক্ষিণ চীন সাগরে এই দেশের সমুদ্র সীমার মধ্যে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার কিন্তু মজুদ রয়েছে। ব্রুনাই সরকারের 76% রাজস্ব আসে এই জ্বালানি রপ্তানি থেকে, এবং ভারত কিন্তু ব্রুনাইয়ের যে শীর্ষ ক্রেতা রয়েছে তেলের, তাদের মধ্যে অন্যতম বৃহৎ ক্রেতা। এক কথায় জ্বালানি বাণিজ্যই কিন্তু ব্রুনাই এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একেবারে মূল ভিত্তি। 2022 সালে ব্রুনাই এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $400 মিলিয়ন মতো, যার একটা বড় অংশই কিন্তু আসে ভারতের জ্বালানি কেনাকাটা থেকে। অর্থাৎ এই জ্বালানি বাণিজ্যই কিন্তু উভয় দেশের মধ্যে ভালো সম্পর্কের একেবারে মূল কথা। অবশ্য প্রতিরক্ষা বিষয়টাও এই দুটো দেশের সম্পর্কের মধ্যে অগ্রাধিকার পায়। কেন? কারণ প্রতিরক্ষার জন্য এই ব্রুনাইয়ের মতো ছোট কিন্তু ধনী একটা দেশ ভারতের মতো শক্তিশালী দেশের সাহায্য চাইছে, কারণ অবশ্যই চীনের কাছ থেকে এই দেশটার দখল হয়ে যাওয়ার ভয় রয়েছে। কেন সে কথা একটু পরে বলছি। এই মানচিত্রের দিকে তাকান। ব্রুনাই দক্ষিণ চীন সাগরের ঠিক পাশেই অবস্থিত। ব্রুনাই সহ এই অঞ্চলের 6টি দেশের সাথেই কিন্তু বেজিং এর চীনের বিরোধ রয়েছে। দুটো কারণে বিরোধ রয়েছে। এক, মানচিত্র খেয়াল করুন, দক্ষিণ চীন সাগরে ব্রুনাইয়ের উপকূল দিয়েই কিন্তু চীনের সমুদ্র জাহাজ চলাচল করে। অর্থাৎ ব্রুনাইয়ের উপকূল রেখাই হলো চীনের গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য পথ, আর চীন এই বাণিজ্য পথটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বলেই ব্রুনাইকে দখল করে নিতে চায়। আর দুই, দক্ষিণ চীন সাগরে ব্রুনাইয়ের সমুদ্র সীমার মধ্যে তেল এবং গ্যাসের বিরাট মজুদ রয়েছে। আগেই বলেছি, এই গ্যাস এবং তেল উত্তোলন করেই ব্রুনাই এত ধনী একটা দেশে পরিণত হয়েছে। চীন কিন্তু এই গ্যাস এবং তেল ভাণ্ডারটা দখল করবার জন্যই ব্রুনাইকে সম্পূর্ণভাবে গ্রাস করতে চায়। অবশ্য শুধু ব্রুনাই নয়, দখলদার চীন পুরো দক্ষিণ চীন সাগরের ওপরেই নিজেদের দাবিকে প্রকাশ করে। মানে বলতে চাই যে পুরো দক্ষিণ চীন সাগরটাই নাকি চীনের। ভাবুন একবার। যাই হোক, যদি জানতে চান যে ব্রুনাইয়ের এই সমুদ্র সীমার মধ্যে কত পরিমাণে তেল বা কত পরিমাণে গ্যাস রয়েছে, উত্তর হলো 190 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং 11 বিলিয়ন ব্যারেল তেল, যার অর্থ মূল্য কিন্তু কয়েক ট্রিলিয়ন ডলার। চীন এই ট্রিলিয়ন ডলারের রিজার্ভকে দখল করতে চায়, আর এই কারণেই চীনা বাহিনী ব্রুনাইয়ের ওপরে এতটা আক্রমণাত্মক। আর সেই কারণেই চীনের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে ব্রুনাই ভারতের মতো একটা বিশ্বাসযোগ্য মহাশক্তির সমর্থন চাইছে। আর এজন্যই খোদ নরেন্দ্র মোদীকে তারা নিজের দেশে আমন্ত্রণ জানিয়েছে আতিথেয়তা গ্রহণ করবার জন্য। আশা করি বোঝা গেল যে ঠিক এই কারণেই কিন্তু ভারত এবং ব্রুনাই উভয় দেশই প্রতিরক্ষা সম্পর্ককে জোরদার করতে চাইছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো গভীর করতে চাইছে। অবশ্য অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোও রয়েছে, যেমন মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ এবং জনসাধারণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ। এই সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যম হিসাবে নরেন্দ্র মোদী যেভাবে আরব দেশগুলোতে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এবং অনেকগুলো আরব দেশে হিন্দু মন্দির অলরেডি তৈরি হয়েও গেছে, সেই একই রকমভাবে ব্রুনাইয়ের মতো একটা মুসলিম প্রধান দেশেও ব্রুনাইয়ে অবস্থিত হিন্দু নাগরিকদের উপাসনা স্থল হিসাবে আগামীতে ভারতের কোনো মঠের দ্বারা সেখানে হিন্দু মন্দির তৈরি করার প্রস্তাব অলরেডি কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অবশ্যই সবকটা বিষয়ই এখনো আলোচনার টেবিলে রয়েছে। যদিও ব্রুনাই আসিয়ানের একটা সদস্য, তাই এই ছোট
তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভারত এই অঞ্চলে একটা স্থায়ী মিত্র পেল এবং এই মিত্রতা থেকে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে সুবিধা পেল। এই সফর থেকে 5টা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট নরেন্দ্র মোদী কিন্তু বয়ে আনবেন। নরেন্দ্র মোদীর প্রথম অ্যাচিভমেন্ট হলো দক্ষিণ চীন সাগরে চীনের বাণিজ্য পথের পাশে ভারত একটা মিত্র দেশ পেল, যার মানে দক্ষিণ চীন সাগরে চীনের গলাটাকে আরও একবার চেপে ধরা গেল। এর আগে একটা ভিডিও বানিয়ে আমি বলেছি যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারত একটা সামরিক ঘাঁটি তৈরির মাধ্যমে মালাক্কা প্রণালীকে কিভাবে ব্লক করছে, আর এবার ব্রুনাইয়ে ভারতের সক্রিয় উপস্থিতি চীনের সেই গলার ফাঁসটা আরও টাইট হয়ে যাবে। আর দ্বিতীয় অ্যাচিভমেন্ট হলো দক্ষিণ চীন সাগরে মজুদ তেল এবং গ্যাসের ওপরে চীনের একচেটিয়া দাবিকে ভারত একদিকে যেমন কূটনৈতিকভাবে মোকাবেলা করলো, সাথে সাথে ব্রুনাইয়ের সঙ্গে গ্যাস এবং তেল চুক্তির মাধ্যমে ভারতের গ্যাস এবং তেলের চাহিদা অনেকখানি পূর্ণ হবে। কারণ আমরা জানি যে 140 কোটির একটা দেশে গ্যাস এবং তেলের নিরবিচ্ছিন্ন যোগান কিন্তু বজায় রাখাটা খুব জরুরি। তৃতীয় অ্যাচিভমেন্ট হলো ব্রুনাইয়ের সঙ্গে সামরিক চুক্তির ফলে ভারত তার অস্ত্র বিক্রি করবার জন্য একটা ধনী ক্রেতা দেশ পেল। পৃথিবীর অস্ত্র বিক্রির তালিকায় আগামীতে আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের কাছাকাছি পৌঁছানোর ব্যাপারে নরেন্দ্র মোদীর যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেল। চতুর্থ অ্যাচিভমেন্ট হলো মহাকাশ সহযোগিতার ফলে ভারতের ইসরো ব্রুনাইয়ের জন্য উপগ্রহ পাঠানো থেকে শুরু করে টেলিযোগাযোগ, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জিপিএস সিস্টেম বিক্রি করে বিলিয়ন ডলারের মহাকাশ প্রযুক্তি ব্যবসাও কিন্তু করতে পারবে। আর পঞ্চম এবং শেষ অ্যাচিভমেন্ট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় ভারতের সংস্কৃতির প্রসারের জন্য বাহরিন, ইউনাইটেড আরব এমিরেটস, ইয়েমেন এবং ওমান এই 5টি মুসলিম দেশে হিন্দু মন্দির তৈরি করার পর ষষ্ঠ মুসলিম দেশ হিসাবে ব্রুনাইও কিন্তু হিন্দু মন্দির তৈরি হবে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতির প্রসারে নরেন্দ্র মোদীর যে রূপরেখা সেটা কিন্তু আরও একটা মুসলিম দেশে রূপায়িত হতে যাচ্ছে, এই আশা কিন্তু আমরা করতেই পারি। তো এই হলো সম্পূর্ণ বিষয়ের একটা গুরুগম্ভীর বিশ্লেষণ। আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই রকম জিওপলিটিক্যাল বিষয়ে যদি আরও ভিডিও পেতে চান আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের নিয়মিত দর্শক হন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন। প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি নিজে পড়ে দেখি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।